এবার শোনা যাচ্ছে? আমার সাউন্ডটা কি এবার শোনা যাচ্ছে? কমই শোনা যাচ্ছে স্যার। আপনি আইফোন থেকে আপনি ফোন থেকে একটু কথা বলুন, ফোনটা মিউট করা আছে। এবার শোনা যাচ্ছে? রাইট, ওকে, ক্লিয়ার। Okay. দেখো, আমি অলরেডি দুটো পিডিএফ শেয়ার করেছি। ফার্স্ট দেখো যে পিডিএফটা দেওয়া আছে, জাস্ট ওখানে কিছু লেজার ক্রিয়েশন করতে বলেছে, যেটা সিঙ্গেল লেজার মোডে আছে আর একটা মাল্টি লেজার মোডে আছে। এক মিনিট just। ফার্স্ট দেখো ওখানে বলা আছে দুটো লেজার ক্রিয়েট করতে বলেছে। না আমার স্যার স্যার আপনার সাউন্ডটা পুরো ইকো হচ্ছে। হ্যাঁ, আমার কাছে ইকো আসছে, আমি বুঝতে পারছি না। এক সেকেন্ড, কি হচ্ছে? এবার ক্লিয়ার আছে সব? না স্যার, তাও ইকো আসছে। এবার দেখো তো। আরেকবার বলুন। এবার ক্লিয়ার আছে, দেখো। হ্যাঁ, ঠিক আছে স্যার। ওকে। ফার্স্ট দেখো, আমরা একটা কোম্পানি ক্রিয়েট করে নিচ্ছি। কোম্পানিটা ওখানে দেখো বলা আছে যে একটা কোম্পানি ক্রিয়েট করতে, যেটা অলরেডি লাস্ট চ্যাপ্টারে আমাদের ক্রিয়েট করা ছিল। মানে আমরা যখন ডে ওয়ানে একটা কোম্পানি ক্রিয়েট করা শিখেছিলাম, সেই কোম্পানিটার উপরই ওরা বলছে একটা কোম্পানি, ওই ওই প্রিভিয়াস কোম্পানিটার উপরই এই অ্যাসেসমেন্টটা করতে বলছে। তো আমি আর
পুরোনো কোম্পানিটা ওপেন করছি না, আমি জাস্ট এখানে একটা কোম্পানি ক্রিয়েট করে নিচ্ছি। এখানে আমরা জানি যে জাস্ট আমাদের জিএসটিটাকে নো করে দেবো, এই মুহূর্তে আমাদের জিএসটি লাগবে না, তো জিএসটিটাকে নো করে দেবো। জিএসটিটাকে নো করে দিয়ে জাস্ট একটা কোম্পানি ক্রিয়েট করলাম। এখানে বলছে আফটার ক্রিয়েটিং টু লেজার্স ক্রিয়েট রেস্ট অফ দ্য লেজার্স ফ্রম মাল্টি লেজার ক্রিয়েশন উইন্ডো। ফার্স্ট দুটো লেজার আমরা ক্রিয়েট করছি, ক্রিয়েটে গেলাম, লেজার্সে গেলাম, দেন দুটো লেজার, একটা হচ্ছে শেয়ার ক্যাপিটাল, একটা হচ্ছে জেনারেল রিজার্ভ। শেয়ার ক্যাপিটাল, আচ্ছা আমি স্পেশালি দীপান্বিতাকে বলছি, দীপান্বিতা তুমি যেহেতু নন কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে, তো এই যে লেজারের যখন আন্ডার গুলো আমি এখানে পুট করছি, তুমি পারলে একটা কপিতে এইগুলো একটুখানি নোট ডাউন করে নাও, এটা তোমার জন্য খুব দরকার। কারণ দেবলীনা অলরেডি কমার্স ব্যাকগ্রাউন্ডের, ও এগুলো বোঝে। ঠিক আছে, শেয়ার ক্যাপিটাল আন্ডার হবে ক্যাপিটাল অ্যাকাউন্ট। তারপর হচ্ছে জেনারেল রিজার্ভ, জেনারেল রিজার্ভ হচ্ছে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস। তাহলে আমরা দুটো লেজার, ফার্স্ট দুটো লেজার ক্রিয়েট করলাম সিঙ্গেল লেজার উইন্ডোতে, সিঙ্গেল লেজার উইন্ডোতে ফার্স্ট দুটো লেজার আমরা ক্রিয়েট করলাম। রেস্ট অফ দ্য লেজার্স আমরা ক্রিয়েট করব মাল্টি লেজার উইন্ডোতে। সেটার জন্য আমি আগে এসকেপ করে হোম স্ক্রিন মানে জিওটিতে ফিরে যাচ্ছি। আমি জিওটিতে চলে এসেছি। জিওটিতে আসার পরে এখান থেকে আমাকে যেতে হবে মাল্টি লেজার ক্রিয়েশন স্ক্রিনে। মাল্টি লেজার ক্রিয়েশন স্ক্রিনে যেতে গেলে আমাকে বলো আমি কি করে যাব, এটা আমার মনে হচ্ছে আমি এটাকে অলরেডি ডিসকাস করেছি। দেবলীনা বলতে পারবে আমি মাল্টি লেজার এখান থেকে যাব কিভাবে মাল্টি লেজার ক্রিয়েট করব? দেবলীনা আমার কথা শোনা যাচ্ছে? স্যার শোনা যাচ্ছে, কিন্তু আমি কপিটা সামনে নেই তো আমার মনেও নেই স্যার। ওকে ওকে, চলো আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে জিওটি থেকে আমি যাব হচ্ছে ফার্স্ট চার্ট অফ অ্যাকাউন্টস। আমি জিওটি থেকে ফার্স্ট যাব চার্ট অফ অ্যাকাউন্টস, সেখান থেকে আমি যাব লেজার্স, সেখান থেকে আমি যাব লেজার্স। রাইট সাইডে আমি একদম রাইট সাইডের একদম যে অপশনস গুলো আছে একদম নিচের দিকে এই যে অপশনটা শো করছে মাল্টি মাস্টার্স বলে, মাল্টি মাস্টার্স বলে যে অপশনটা শো করছে, এখানে আমাকে যেতে হবে, যার শর্টকাট হচ্ছে অল্ট এইচ, অল্ট প্লাস এইচ। মাল্টি মাস্টার্সে যাব, মাল্টি মাস্টার্সে যাওয়ার পর এখানে আমি দেখব তিনটে অপশন আমার কাছে এসছে, একটা হচ্ছে মাল্টি ক্রিয়েট, একটা মাল্টি অল্টার আর ক্রেডিট লিমিটস। আমি যাব হচ্ছে মাল্টি অল্টারে। মাল্টি অল্টারে গেলে সুবিধা কি, মাল্টি অল্টারে গেলে আমি ক্যাশ এবং প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের ব্যালেন্স দেওয়ার জায়গাটাও আমি কিন্তু পেয়ে যাব, যেটা মাল্টি ক্রিয়েটে কিন্তু আমি পাবো না। মাল্টি ক্রিয়েটে যদি আমি যাই তাহলে দেখো এখানে কোনো লেজার আমাকে প্রিডিফাইন যে দুটো লেজার আছে ক্যাশ আর প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, সেটা কিন্তু এখানে শো করছে না। কিন্তু এখান থেকে এসকেপ করে বেরিয়ে গেলাম, আমি আবার অল্ট এইচ করে যাচ্ছি মাল্টি অল্টারে। মাল্টি অল্টার অল আইটেমস যখনই করব, দেখো আমরা দুটো লেজার অলরেডি ক্রিয়েট করে এসেছি, একটা হচ্ছে
শেয়ার ক্যাপিটাল আর সেকেন্ড হচ্ছে জেনারেল রিজার্ভ। এই দুটো বাদে অলরেডি ক্যাশ এবং প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের ব্যালেন্স বসাবার জায়গাটা তোমাকে দিয়ে দিচ্ছে। তো মাল্টি ক্রিয়েটের থেকে বেটার হচ্ছে মাল্টি অল্টারে গিয়ে কাজটা করা। তো ফার্স্ট দেখো পিডিএফটা যে আমি শেয়ার করেছি সেখানে ক্যাশের যে ব্যালেন্সটা দিয়েছে সেটা আমি ফার্স্টে বসিয়ে দিয়েছি। এখানে দিয়েছে 16,200। আমি এটা বসিয়ে দিলাম। জেনারেল রিজার্ভটা আমার করা হয়ে গেছে। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট অ্যাজ পার পিডিএফ দেওয়া রয়েছে ওখানে 64,100। 64,100 আমি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টটাকে এখানে বসিয়ে দিলাম। শেয়ার ক্যাপিটাল আমি অলরেডি করে এসেছি। এরপরে যেটা দিয়েছে সেটা হচ্ছে ভেহিকেল। ভেহিকেল হচ্ছে ফিক্সড অ্যাসেট হবে এবং অ্যামাউন্টটা হচ্ছে 90,500। ভেহিকেলের পর আছে মেশিনারি। মেশিনারি এটাও ফিক্সড অ্যাসেট। মেশিনারি 1,12,000। দেন পেটি ক্যাশ। পেটি ক্যাশ, ক্যাশ ইন হ্যান্ড। আচ্ছা, ক্যাশ আর পেটি ক্যাশ এর ডিফারেন্সটা আমাকে কেউ বলতে পারবে? ক্যাশ এবং পেটি ক্যাশের ডিফারেন্স কি? ক্যাশ এবং পেটি ক্যাশ এই দুটোর ডিফারেন্স কি? দেবলীনা, তুমি তো কমার্স ব্যাকগ্রাউন্ড, একটু আমাকে বলো। পেটি ক্যাশ মানে হচ্ছে খুচরো যেটা, হ্যাঁ, মানে আমি আর ক্যাশ ধরো আমার যদি বিজনেস থাকে, আমি ক্যাশ এবং পেটি ক্যাশ আমার কাছে দুটোই আছে, তো আমি কোনটা কখন ইউজ করব বা কেন করব? পেটি ক্যাশ মানে মানে হচ্ছে যেটা ডেইলি বেসিস ইউজ করা হয়। ধরুন কোনো বিজনেসে ডেইলি বেসিস যে খরচাপাতি সে যেটা ইউজ করা হয় সেক্ষেত্রে আমরা পেটি ক্যাশটা মেনটেন করি। আর ক্যাশ মানে হচ্ছে যেটা আমরা মানে বড় যেটা ভালো একটা খরচার ক্ষেত্রে যে এক্সপেন্স মানে যেটা খরচা করা হয় তাকেই বলা হয় ক্যাশ। বেটার, একদম ঠিক কথা বলেছো তুমি, একদম এক্সাম্পল দিয়ে বলেছো। বেটার হচ্ছে তুমি এটা বলতে পারো যে কোম্পানির ইন্টারনাল যে এক্সপেন্সেসটা আছে, কোম্পানির ইন্টারনাল এক্সপেন্সেসটা পেটি ক্যাশ দিয়ে ডিল করা হয়। ঠিক আছে, এবার ইন্টারনাল এক্সপেন্স কখনো তো হিউজ অ্যামাউন্ট হয় না। ইন্টারনাল এক্সপেন্সেস অলওয়েজ তোমার ছোট ছোট খরচা, মানে খরচাগুলো হয়। তো ছোট ছোট খরচাগুলোই আমরা বলে থাকি ইন্টারনাল এক্সপেন্সেস। ঠিক আছে, তো ইন্টারনাল এক্সপেন্সেসটা জন্য পেটি ক্যাশ ইউজ করা হয়। আর ক্যাশ ইউজ করা হয় এক্সটার্নাল এক্সপেন্সেস, মানে যেগুলো মোটামুটি বড় খরচ। তুমি যেটা বলেছো একদম ঠিক কথা বলেছো। তবে যদি তোমাকে মানে একদম একদম কংক্রিট ওয়েতে বলতে হয় তাহলে এটা মনে হয় বললে বেটার হবে। ঠিক আছে, ক্লিয়ার তোমার কাছে তো? দেবলিন, আমার কথাটা বুঝতে পারলে তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ওকে ওকে। তো পেটি ক্যাশ এখানে বলছে আছে কত, 1,000। আমি এখানে 1,000 বসিয়ে দিচ্ছি। নেক্সট, লোন ফ্রম অনিল। লোন ফ্রম অনিল, unsecured loan, unsecured loan 16,500. Then next, loan from HDFC. Loan from HDFC, secured loan 1,15,000. Next, furniture. Next, furniture, fixed asset 1,10,000. Next, corporation bank. Next, corporation bank under bank accounts 2,40,000.
কর্পোরেশন ব্যাংকে দেখো একটা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিয়েছে, যেটা কিন্তু আমি এখানে মাল্টিলেজার ক্রিয়েশন বা অল্টারেশনের মোডে গিয়ে আমি কিন্তু এটা করতে পারবো না। আমি জাস্ট এখানে তার আন্ডারটা এবং ওপেনিং ব্যালেন্সটা বসাতে পারবো। তো আমি কর্পোরেশন ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বারটা আমি পরে এটাকে করব, সেটা কি করে করব সেটা দেখছি। আউটস্ট্যান্ডিং ইলেকট্রিসিটি বিল, কারেন্ট লাইবিলিটিস, দেন নেক্সট প্রিপেড রেন্ট। প্রিপেড রেন্ট, প্রিপেড রেন্ট কথার অর্থ হচ্ছে যে টাকাটা আমি অলরেডি পে করে দিয়েছি, যার সুবিধাটা আমি পরে নেব। তো এটাকে আমার ওয়ান টাইপ অফ আমার অ্যাসেট, এটাকে কারেন্ট অ্যাসেটের আন্ডারে আমি নিয়ে আসবো। নেক্সট ইনভেস্টমেন্ট অ্যাট আইডিবিআই, আন্ডার ইনভেস্টমেন্টস 7800। নেক্সট ড্রয়িংস, ড্রয়িংস আন্ডার আমি কি করব এবং কেন? ড্রয়িংস এর আন্ডারটা আমি কি করব এবং কেন একটু আমাকে বলো। ড্রয়িংস হচ্ছে আন্ডার ফার্দার ক্যাপিটাল। ড্রয়িংস আন্ডার, সরি, ফার্দার ক্যাপিটাল মানে এটা আমার কনফিউশন আছে কিন্তু। নো, একদম না বলছি আমি। ইনডাইরেক্ট এক্সপেন্সেস, না, ড্রয়িংস তাহলে কখন হয়? ড্রয়িংস এর এন্ট্রি আমি কখন করি? ক্যাপিটালের সঙ্গে লেস করা হয়। হ্যাঁ, কেন করা হয়? ড্রয়িংস মানে তো নিজের জন্য। অ্যাবসলিউটলি। তুমি, তোমার যদি নিজের ব্যবসা হয় বা নিজের হুম। কোম্পানি হয় এবং সেখান থেকে যদি কোনো পার্সোনাল ইউজের জন্য তুমি যদি সেখান থেকে কোনো সম্পত্তি, কোনো অ্যাসেট যদি তুমি তুলে নিয়ে আসো, সেটা মেবি কোনো ফার্নিচার হতে পারে বা যে কোনো কিছু ফিজিক্যাল কোনো অ্যাসেট হতে পারে, অথবা যদি কোনো ক্যাপিটাল থেকে কোনো ক্যাশ তুমি পার্সোনাল ইউজের জন্য তুলে নিয়ে আসো, তাহলে সেটা আমরা ড্রয়িংস হিসেবে ট্রিট করি। ঠিক আছে, পার্সোনাল ইউজের জন্য। এই ক্ষেত্রে ক্যাপিটালের থেকে লেস হয়, তো ড্রয়িংস অলওয়েজ আন্ডার হবে ক্যাপিটাল। ঠিক আছে, ড্রয়িংস তোমার কোনো মানে অন্য কোনো কিছুতে যাবে না। এবং কেন লেস হয়? যেহেতু ক্যাপিটাল যখন তুমি কোম্পানিতে ইনভেস্ট করছো, তখন সেই ক্যাপিটালটা বিজনেসের কাছে একটা লাইবিলিটি। কারণ বিজনেস আর তুমি তো এক নও, দুটো আলাদা। তো তুমি ইনভেস্ট করছো বিজনেসের জন্য, কিন্তু ক্যাপিটালটা বিজনেসের কাছে কি একটা লাইবিলিটি। তো এই লাইবিলিটিটা তুমি যখন পার্সোনাল ইউজের জন্য টাকা তুলে নিচ্ছ, সেটা হয়ে যায় ড্রয়িংস। তখন সেই লাইবিলিটিটা কমে যায়। ধরো সাপোজ আমি ফর এক্সাম্পল বলছি, আমি 1,00,000 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করেছি। তো আমার ক্যাপিটাল কত টাকার ইনভেস্ট হয়েছে? 1,00,000 রুপিজের। তার থেকে যদি আমি কোনো 10,000 রুপিস ধরো আমি পার্সোনাল ইউজের জন্য তুলে নিচ্ছি, তাহলে ব্যবসা শুরুতে 1,00,000 টাকা আমি ইনভেস্ট করেছিলাম, তখন ব্যবসার কাছে 1,00,000 টাকাটা ছিল লাইবিলিটি। কিন্তু যেই মুহূর্তে আমি সেই টাকার থেকে 10,000 রুপিজের কোনো জিনিস বা লিকুইড 10,000 রুপিস যদি আমি পার্সোনাল ইউজের জন্য তুলে নিই, তখন কিন্তু বিজনেসের কাছে লাইবিলিটিটা 1,00,000 রুপিস হবে না, তখন ওটা লেস 10,000 হয়ে 90,000 রুপিস তোমার লাইবিলিটি থাকবে। তো অলওয়েজ আমরা এই কারণেই যখন আমরা ফাইনাল অ্যাকাউন্ট করি, ফাইনাল অ্যাকাউন্টের ব্যালেন্স শিটে লাইবিলিটির সাইডে আমরা ফার্স্ট ক্যাপিটাল, তার সাথে করি লেস ড্রয়িংস।
ক্লিয়ার? দেবলীনা বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। ওকে, তাহলে ড্রয়িংস আমি অলওয়েজ করব আন্ডার ক্যাপিটাল অ্যাকাউন্ট। ড্রয়িংস অলওয়েজ করব আমি আন্ডার ক্যাপিটাল অ্যাকাউন্ট। কম্পিউটার আমার ফিক্সড অ্যাসেট। আর আমার এই মুহূর্তে কিছু নেই, বাকি মোটামুটি আমার লেজার্স অলরেডি আমি ক্রিয়েট করে ফেলেছি। আমি জাস্ট এখান থেকে বেরিয়ে যাচ্ছি, সেভ করে দিলাম। আমি এসকেপ করে জিওটি স্ক্রিনে যাচ্ছি। এবার আমি যাব ফার্স্ট আমি করব হচ্ছে অল্টার। ফার্স্ট আমি যাব হচ্ছে অল্টার, দেন যাব হচ্ছে লেজার, তারপরে আমি যাব কর্পোরেশন ব্যাংক। কর্পোরেশন ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা আমি এখান থেকে বসাতে হবে, এই যে অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার জায়গা। কন্ট্রোল এ করে সেভ করে দেবো। এটা 1 নম্বর পয়েন্টটা কমপ্লিট হলো। নেক্সট পয়েন্ট যেটা বলেছে সেটা বলছে নাও ক্রিয়েট অ্যানাদার লেজার অ্যাজ প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন উইথ ওপেনিং ব্যালেন্স 9,500। বলছে নাও ক্রিয়েট অ্যানাদার লেজার, আর একটা লেজার আমাকে ক্রিয়েট করতে বলছে, প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন এবং তার ওপেনিং ব্যালেন্স 9,500। তো আমি এটা সিঙ্গেল লেজার মোডে চলে যাব, ক্রিয়েটে যাচ্ছি, এখান থেকে যাব লেজার, এখান থেকে আমি সিম্পল করে দেবো প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন। প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন আন্ডার প্রভিশনস 9500। Number third, change the ledger machinery as plant and machinery। যে লেজারটা আমি অলরেডি ক্রিয়েট করে রেখেছি মেশিনারির নামে, সেটাকে চেঞ্জ করে মডিফাই করে বলছে সেটাকে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি করতে। আর নেক্সট ফার্নিচার যেটা আছে সেই ফার্নিচারটাকে চেঞ্জ করে বলছে ফার্নিচার অ্যান্ড ফিক্সচার নামে সেটাকে করতে। ফার্স্ট আমি অল্টার করতে হবে। আমি জানি ক্রিয়েটের সময় আমি ক্রিয়েট করতে পারি, আর অল্টার সেকশনটা হচ্ছে যে কোনো লেজারকে আমি অল্টার করতে পারি অথবা ডিলিটও করতে পারি। অল্টার থেকে দুটো জিনিস করা যায়, মডিফাই করা যায় অথবা তুমি সেই লেজারটাকে ডিলিটও করতে পারো। তো আমি অল্টারে যাচ্ছি, সেখান থেকে লেজার, দেন আমি যাব মেশিনারি। এবার দেখো একটা জিনিস, মেশিনারিটা হবে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, তাই তো? তো আমাকে কেউ বলো আমি এই মেশিনারি লেখাটা না মুছে, না ইরেজ করে আমি কি করে সামনে প্ল্যান্ট অ্যান্ড কথাটা লিখতে পারি? আমাকে কি লিখতে হবে? প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি। অলরেডি আমি মেশিনারি কথাটা লিখে রেখেছি, তাহলে আমি কি শুধু আমার বাকি থাকছে কি প্ল্যান্ট এবং অ্যান্ড এর সাইন, এই দুটো লিখলেই কিন্তু আমার টোটাল লেখাটা হয়ে যাবে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি। আমি কি করে কিবোর্ডের হেল্প নিয়ে মেশিনারি লেখাটাকে না মুছে আমি তার আগে প্ল্যান্ট এবং অ্যান্ড এর সাইনটা দিতে পারবো? দীপান্বিতা দেবলীনা বলো এটা। দীপান্বিতা একদম চুপ, দীপান্বিতার মুখে কোনো কথা নেই। আমি ভুলে গেছি স্যার। এই রে দেবলীনা, দেবলীনা আবার কোথায় পালিয়ে গেল? দেবলীনা আছো?
দেবলীনা নেই, মিউট করে কোথাও চলে গেছে। চলো, যেটা দেখে নাও দীপানিতা, তুমি দেখো এটা ভালো করে। আমাকে আগে কোনো যদি কিছু লিখতে হয় না, তো আমার এখানে দেখো মেশিনারি যে এম লেটারটা আছে ওটা অলরেডি ব্লিঙ্ক করছে, ঠিক আছে? তো আমি এই পজিশন থেকে যদি আমাকে আগে কোনো টেক্সট এখানে লিখতে হয়, আমি জাস্ট কিবোর্ডে একটা কি থাকে ইনসার্ট বলে, কিবোর্ডে একটা কি থাকে ইনসার্ট বলে, ইনসার্ট ওই কিটাকে আমি প্রেস করলেই আমি এই মেশিনারি আগে যে কথাটা লিখতে চাই সেটা লিখতে পারবো, ঠিক আছে? ইনসার্টটা প্রেস করেছি, এবার আমি লিখবো স্পেস অ্যান্ডের সাইন স্পেস। দেখো প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি কথাটা আমার লেখা হয়ে গেল, আমি জাস্ট কন্ট্রোল এ করে সেভ করে দিলাম। এইবারে নেক্সট যেটা বলেছে সেটা হচ্ছে ফার্নিচার অ্যান্ড ফিক্সচার। তো আমি ফার্নিচার এই লেজারটাকে চেঞ্জ করে বলছে আমাকে ফার্নিচার অ্যান্ড ফিক্সচার করতে। একটা তো নর্মালি আমরা করি রাইট অ্যারোর হেল্প নিয়ে আমি একদম এন্ড পজিশনে যাব, দেন তারপরে আমি স্পেস বার দেবো, দিয়ে আমি বাকি রেস্ট অফ দা টেক্সটটা লিখবো। কিন্তু এখানে আমি সেটা করবো না, আমি জাস্ট কিবোর্ডে একটা কি আছে সেটাকে এন্ড কি বলে, আমি এন্ড কি প্রেস করলাম, আমি একদম টেক্সটের লাস্ট পজিশনে চলে এসেছি। এখান থেকে একটা স্পেস বার দেবো, এন্ড আবার একটা স্পেস বার, ফিক্সচার, কন্ট্রোল এ করে সেভ করে দিলাম। তাহলে যদি আমাকে কোনো টেক্সটের আগে কোনো টেক্সট লিখতে হয়, তাহলে আমি ইনসার্ট কির হেল্প নিয়ে সেটা করতে পারি। আর যদি কোনো টেক্সটের পরে কোনো টেক্সট আমাকে লিখতে হয়, তাহলে আমি এন্ড কির হেল্প নিয়ে কিন্তু সেটা লিখতে পারি। তার জন্য আমাকে কোনো রকম ভাবে টেক্সটকে মুছে ফেলার দরকার পড়ে না। এইগুলো ছোট ছোট ট্রিক্স, এইগুলো যখন কাজ করতে যাবে তখন কিন্তু অনেকটা হেল্প করবে। এবার যেটা আছে সেটা বলছে নাও নাম্বার 4 পয়েন্ট, নাও ডিলিট দ্য লেজার প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন। আমি একটু আগেই বললাম যে অল্টারেশন মোড থেকে, অল্টারেশন স্ক্রিন থেকে কিন্তু দুটো কাজ করা যায়। একটা হচ্ছে তুমি যে কোনো লেজারকে, এক্সিস্টিং লেজারকে মডিফাই করতে পারো, অথবা কোনো এক্সিস্টিং লেজারকে তুমি ডিলিটও করতে পারো। তো অল্টার পজিশনে এখানে আছি, আমি অল্টার পজিশনে যেতে হবে, কেন আমাকে লেজারটা ডিলিট করতে বলেছে প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন। তো আমি জিওটি থেকে আমি যাচ্ছি অল্টার, অল্টার থেকে নেক্সট যাব লেজার। এখান থেকে আমি প্রভিশন ফর ডেপ্রিসিয়েশনটাকে সিলেক্ট করব এবং কিবোর্ডে হেল্প নিয়ে অল্ট ডি প্রেস করব, অল্ট ডি, অল্ট ডি। আমি এটা একটু নোট করে দিচ্ছি। To delete the ledger, press Alt plus D from ledger alter screen. চলো, এটা হয়ে গেল তাহলে আমাদের। আমি অল্টার করে আমি লেজারটাকে ডিলিট করলাম। এইবার আমাকে নাম্বার 5 যেটা বলছে, বাই ইউজিং মাল্টি লেজার, বাই ইউজিং মাল্টি লেজার অল্টারেশন চেঞ্জ দ্য ওপেনিং ব্যালেন্স অফ প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি অ্যাজ 1,11,000 and investment as rupees 8,800। কি বলছে? বাই ইউজিং মাল্টি লেজার অল্টারেশন। মাল্টি লেজার অল্টারেশন এইমাত্র লেজার অল্টারেশন মোডে গিয়ে আমরা ডিলিট করেছি, এবং তার আগে মাল্টি লেজার
উইন্ডো থেকে আমি লেজার ক্রিয়েটও করেছি, তো আমাকে সেইখানেই যেতে হবে। সেখানে যাওয়ার জন্য আমি যাব জিওটি থেকে চার্ট অফ অ্যাকাউন্টস, এখান থেকে যাব লেজার্স, এখান থেকে প্রেস করব অল্ট এইচ ফর মাল্টি মাস্টার্স, অল্ট এইচ মাল্টি মাস্টার্স, এখান থেকে আমি যাব মাল্টি অল্টার, অল আইটেমস। ফার্স্ট আমাকে যেটা চেঞ্জ করতে হবে, আমি ফার্স্ট করছি ইনভেস্টমেন্টকে। ইনভেস্টমেন্ট আছে, এই যে ইনভেস্টমেন্ট আইডিবিআই ইনভেস্টমেন্টের আন্ডারে, এটার ব্যালেন্সটা চেঞ্জ করতে বলেছে 8,800, চেঞ্জ করে দিলাম। নেক্সট বলেছে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারিকে চেঞ্জ করে 1,11,000 করতে। প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি আন্ডার ফিক্সড অ্যাসেট এখানে আছে 1,12,000, এটাকে চেঞ্জ করে 1,11,000। কন্ট্রোল এ করে সেভ করে দিলাম। এবার আমাকে লাস্ট বলেছে দুটো রিপোর্ট দেখতে, চেক দ্য ট্রায়াল ব্যালেন্স অ্যান্ড ব্যালেন্স শিট রিপোর্ট। আমি এসকেপ কি করে জিওটি স্ক্রিনে ফিরে যাচ্ছি। এখান থেকে ফার্স্ট আমাকে দেখতে হবে রিপোর্ট, ট্রায়াল ব্যালেন্স রিপোর্ট। ট্রায়াল ব্যালেন্স রিপোর্ট দেখার জন্য যেটা করতে হবে, ট্রায়াল ব্যালেন্স রিপোর্ট জিওটি, দেন জিওটি থেকে ডিসপ্লে মোর রিপোর্ট, দেন ট্রায়াল ব্যালেন্স, দেন ট্রায়াল ব্যালেন্স। জিওটি থেকে ডিসপ্লে মোর রিপোর্টস, দেন ট্রায়াল ব্যালেন্স। তাহলে আমি হচ্ছে জিওটি থেকে আমি যাব একদম নিচের দিকে স্ক্রিনের ডিসপ্লে মোর রিপোর্টস, এখানে যাব, এখান থেকে যাব হচ্ছে ট্রায়াল ব্যালেন্স। এবং কোন রিপোর্টকে যদি আমি ডিটেলসে দেখতে চাই, কোন রিপোর্টকে যদি আমি ডিটেলসে দেখতে চাই, তার জন্য আমাকে প্রেস করতে হবে অল্ট F1, অল্ট F1, অল্ট F1 করলে আমি যে কোনো রিপোর্টকে ডিটেলে দেখতে পাবো। অল্ট F1। প্রেস অল্ট প্লাস F1 ফর ডিটেলস। এটা হয়ে গেল। নেক্সট আমাকে বলছে ব্যালেন্স শিট রিপোর্ট দেখতে। ব্যালেন্স শিট রিপোর্টটা জিওটি থেকে আমাকে যেতে হবে ব্যালেন্স শিট, জিওটি থেকে আমাকে যেতে হবে ব্যালেন্স শিট। এখানেও সেম, রিপোর্টটা ডিটেলে দেখার জন্য অল্ট F1, রিপোর্ট ডিটেলে দেখার জন্য অল্ট F1। ব্যালেন্স শিট রিপোর্ট। For details, GOT balance sheet, press Alt F1 for details. আচ্ছা, এই অ্যাসেসমেন্টটা আমার কমপ্লিট। এবার তোমরা আমাকে বলো দেবলীনা, দীপান্বিতা, যে এই অ্যাসেসমেন্টটার মধ্যে কোনো প্রবলেম আছে কিনা বা কোনো অসুবিধা হলো কিনা।
কাইন্ডলি আমাকে একটুখানি রেসপন্স করো। না দেবলীনা। আমি বুঝতে পেরেছি আজকে এটা। ওকে ওকে, থ্যাংক ইউ। আর দেবলীনা, আচ্ছা দেবলীনা কোথায় গেল? তখন থেকে উত্তর দিচ্ছে না। না এই, না স্যার, বুঝেছি, একটু বাইরে ছিলাম, তাই জন্য উত্তর দিতে পারছিলাম না। ও বুঝেছি আচ্ছা স্যার, আচ্ছা, ওটাও ওকে, ওটাও পারতাম স্যার, কিন্তু বাইরে ছিলাম বলে উত্তর দিতে পারছিলাম না। ও ওকে ওকে ওকে, ঠিক আছে। তাহলে আমরা নেক্সট যেটা আমাদের নেক্সট যে পিডিএফটা আমি শেয়ার করেছি, সেই পিডিএফটা এবার আমরা ওটাকে অ্যাসেসমেন্টটাকে কমপ্লিট করব, ঠিক আছে? চলো নেক্সট পিডিএফটা আমি একটু দেখো। ফার্স্ট যেটা বলছে, ক্রিয়েট এ কোম্পানি উইথ ইউর নেম ফলোড বাই ইউর স্টুডেন্ট কোড। এখানে স্টুডেন্ট কোড তোমাদের দেওয়ার কিছু নেই। অ্যান্ড চ্যাপ্টার নেম ফর দ্য ফিনান্সিয়াল ইয়ার 2021। নাও ক্রিয়েট দ্য ফলোইং লেজার্স উইথ ওপেনিং ব্যালেন্সেস। বলছে ক্রিয়েট এ কোম্পানি উইথ নেম। চলো আমি তাহলে এই কোম্পানিটাকে এখানে বন্ধ করছি, Ctrl F3 দিয়ে আমি এটাকে বন্ধ করলাম। জাস্ট আ মিনিট। চলো আমি অ্যাসেসমেন্ট একটু বার করছিলাম, অ্যাসেসমেন্টটা বার করে নিয়েছি এবার। চলো ফার্স্ট আমি কোম্পানি ক্রিয়েট করি একটা। ক্রিয়েট কোম্পানিতে গেলাম। নেক্সট আমাকে কি বলছে, আমার নিজের নামে একটা কোম্পানি ক্রিয়েট করতে, আমি নিজের নাম দিয়ে করছি। চ্যাপ্টার নেম এখানে দিয়ে দিচ্ছি চ্যাপ্টার 3। আর কিছু দিচ্ছি না, স্টেটটাকে মেনশন করে দিচ্ছি। অ্যান্ড নেক্সট আমি ফিনান্সিয়াল ইয়ারটা আমাকে মেনশন করতে বলেছে 2021। 2021 মিনস 1st April 2020 টু 31st March 2021। আমরা জানি আমাদের ফিনান্সিয়াল ইয়ার প্রত্যেক বছর 1st April থেকে স্টার্ট হয় এবং নেক্সট ইয়ার 31st March গিয়ে ক্লোজ হয়। এই জন্যই 2021 বলেছে। তো আমি এখানে ফিনান্সিয়াল ইয়ার এবং বুকস বিগিনিং ইয়ার দুটোই আমি 1st April 20 করছি। জাস্ট অ্যাকসেপ্ট করে সেভ করে দেবো এবং জিএসটিটাকে নো করছি। এইবার আমার কাজ হচ্ছে, ফার্স্ট দেখো কিছু লেজার ক্রিয়েট করতে বলেছে, আমি লেজার গুলোকে আগে ক্রিয়েট করে নিচ্ছি। আমি ফার্স্ট চলে যাচ্ছি চার্ট অফ অ্যাকাউন্টস, ওখান থেকে লেজার, মাল্টি মাস্টার, Alt H, দেন মাল্টি অল্টার, অল আইটেমস। ফার্স্ট দেখো আমাকে ক্যাশের ব্যালেন্স এখানে বলেছে 15,000, জাস্ট পুট করে দিচ্ছি 15,000। নেক্সট প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, এখানে কিছু বলা নেই, তো এটাকে আমরা ছেড়ে দিলাম। নেক্সট বলছে কর্পোরেশন ব্যাংক। কর্পোরেশন ব্যাংক আন্ডার ব্যাংক অ্যাকাউন্ট 2,50,000। 2,50,000 কর্পোরেশন ব্যাংক। ক্যাশ বসিয়ে দিয়েছি মেশিনারি। মেশিনারি আন্ডার ফিক্সড অ্যাসেট 1,20,000। Then loan from ICICI Bank. Loan from ICICI Bank, secured loan. Then next, outstanding electricity bill.
current liabilities, outstanding electricity bills, current liabilities, 20,600. Next, Messrs. Chase Enterprise. Messrs. Chase Enterprise. $1,25,000. আচ্ছা, আমরা জানি ডেটার্স এবং ক্রেডিটার্স এর ডিটেলস কোনো কিছু থাকলে সেই বিলের ডিটেলসটা আমাকে পুট করতে হয়। তো এখানে অ্যাসেসমেন্টটা দেখো 2 নম্বর পয়েন্টে মেসার্স চেজ এন্টারপ্রাইজ এবং মেসার্স স্টাইল ফার্নিচারের ইনভয়েস ডিটেলসটা দেওয়া আছে। তো আমি যখনই এখানে মেসার্স চেজ এন্টারপ্রাইজ সানডে ডেটার্স করে ব্যালেন্সটা পুট করব এবং এন্টার প্রেস করব, তো আমার কাছে ওই ওপেনিং ব্যালেন্সের যে স্ক্রিনটা, মানে বিলের যে স্ক্রিনটা, বিল বাই বিলের যে স্ক্রিনটা, আমার কাছে বিল ডিটেলস এর স্ক্রিনটা ওপেন হয়ে যাবে। দেখো এখানে বিল ওয়াইজ ব্রেকআপ মেসার্স চেজ এন্টারপ্রাইজ বলে আমার কাছে ব্রেকআপ উইন্ডোটা ওপেন হয়ে গেছে। আমি জাস্ট এখানে পুট করে দেবো ওই ডিটেলসটা যেটা নিচে দেওয়া রয়েছে। ফার্স্ট ইনভয়েস ডেট আছে 1/1/2020। নেক্সট বলছে ইনভয়েস নাম্বার, due date 30 days, next amount 75,000, next bill date বলছে 2/2/20, bill number 275/2021, 15 days 30,000. Oh shit. 15 days 20। দেখো সানডে ডেটার্স এর যে ডিটেলসটা দেওয়া রয়েছে সেই ডিটেলসটাই আমি কিন্তু এখানে ফিল আপ করলাম। ইনভয়েস ডেট ডেটের কলামে বসালাম, নেমের জায়গায় আমি ইনভয়েস নাম্বারটা পুট করলাম, ক্রেডিট ডেজ যেটা দেওয়া রয়েছে সেখানে আমি ডিউ ডেট অর ক্রেডিট ডেজ সেই জায়গাটা ফিল আপ করলাম, এবং অ্যামাউন্টের ব্রেকআপটা যেরকম দেওয়া আছে জাস্ট আমি সেরকম এখানে ফিল আপ করেছি। জাস্ট তোমার কাছে এখানে এই ডিটেলস গুলো সবসময় অ্যাভেলেবেল থাকবে, তোমাকে জাস্ট ওই বিলটা দেখে এই ব্রেকআপ উইন্ডোটাকে ফিল আপ করতে হবে, আর কিছু না। সেভ করে দিচ্ছি। মেসার্স চেজ এন্টারপ্রাইজ কমপ্লিট হয়ে গেল। নেক্সট মেসার্স স্টাইল ফার্নিচার। Mrs. Style Furniture, Sundry Creditors. Mrs. Style Furniture, Sundry Creditors, 48,500. 48,500. দেখো নাম্বার 2 পয়েন্টে তোমার সানডে ডেটার্স মেসার্স চেজ এন্টারপ্রাইজের পরে মেসার্স স্টাইল ফার্নিচারও ব্রেকআপ উইন্ডোটা, বিলের ব্রেকআপ উইন্ডোটা কিন্তু দেওয়া আছে। আমি জাস্ট এন্টার করলাম, করে আমি এই বিল ব্রেকআপটা এখানে বসিয়ে দেবো। ফার্স্ট ইনভয়েস ডেট বলছে 31st January 20, ইনভয়েস নাম্বার 2021, credit days 15 days 25,000, next 2/2/20, invoice number 290/2021,
30 days, 25,500. বিল ডিটেলস ব্রেকআপটা আমার ফিল আপ করা হয়ে গেল। এইবার দেখো লাস্ট একটা জিনিস বলছে রিমেনিং অ্যামাউন্ট উইল বি ট্রিটেড অ্যাজ শেয়ার ক্যাপিটাল। আমাকে একটু বলতে পারবে রিমেনিং অ্যামাউন্টটা আমি কোথা থেকে পাবো? দেবলীনা দীপান্বিতা দুজনকেই বলছি আমাকে একটুখানি হেল্প করো প্লিজ, যে আমি রিমেনিং অ্যামাউন্ট যেটা বলছে সেই অ্যামাউন্ট আমি কোথা থেকে পাবো? রিমেনিং অ্যামাউন্ট এখানে কোথায়? রিমেনিং অ্যামাউন্ট আপনি ব্যালেন্স শিটে গিয়েও দেখতে পারেন। রিমেনিং অ্যামাউন্ট ব্যালেন্স শিটে গিয়ে? ওকে, চলো দেখি। আমি এটাকে সেভ করছি। আমি চলে গেলাম ব্যালেন্স শিটে। একদম নিচে দেখো লেখা রয়েছে ডিফারেন্স ইন ওপেনিং ব্যালেন্স বলে 2,80,900। এটাই হচ্ছে আমার রিমেনিং অ্যামাউন্ট। রিমেনিং অ্যামাউন্ট। এই জায়গা থেকে তুমি দেখতে পারো আর একটা ইজি প্রসেস আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে আমি জিওটিতে আছি, আমি লেজার ক্রিয়েট করছি, আমি জাস্ট সিম্পল ক্রিয়েটে গেলাম, লেজারে গেলাম, এন্টার প্রেস করব। করার সাথে সাথে দেখো একদম ডান দিকে স্ক্রিনের ওপরে টোটাল ওপেনিং ব্যালেন্স দেখতে পাচ্ছ? এখানে ডেবিটে রয়েছে 5,10,000 এবং ক্রেডিটে রয়েছে 2,29,100। ডিফারেন্স এখানে শো করছে 2,80,900। দেখতে পাচ্ছ? ইয়েস স্যার। এইখান থেকেও কিন্তু তুমি আরামসে করতে পারবে। মানে তুমি যেটা আমাকে বললে সেখান থেকে যদি আমাকে দেখতে হয়, মানে ব্যালেন্স শিটে গিয়ে তুমি দেখতে পারবোই, তো ব্যালেন্স শিটে গিয়ে দেখতে গেলে এই স্ক্রিন থেকে আমাকে বেরোতে হবে, আমি তো লেজার ক্রিয়েট করছি। তো আমি যদি এইখান থেকে বসেই দেখতে চাই তাহলে কিন্তু এর বেস্ট অপশন হচ্ছে আমি এখান থেকে ওপর দিকে স্ক্রিনটা গিয়ে দেখলেই কিন্তু আমি দেখতে পাবো ডিফারেন্স কত দেখাচ্ছে। এই রিমেনিং অ্যামাউন্টটা আমি এখান থেকে বসিয়ে দেবো শেয়ার ক্যাপিটালে। ওকে। শেয়ার ক্যাপিটাল আন্ডার ক্যাপিটাল অ্যাকাউন্ট 2,80,900। যেই এন্টার প্রেস করবো অটোমেটিক্যালি দেখো ওপরে টোটাল ওপেনিং ব্যালেন্সটা ডেবিট ক্রেডিট ম্যাচ করে গেছে, আর কোনো ডিফারেন্স নেই। জাস্ট সেভ করে দিলাম। তাহলে লেজার ক্রিয়েশন নাম্বার 2 এবং নাম্বার 1 এবং নাম্বার 2 কমপ্লিট আমাদের। এবার আমরা প্রত্যেকটা 1 বাই 1 ভাউচার এন্ট্রি স্ক্রিন গুলো হেল্প নিয়ে ভাউচার গুলোকে করব। ফার্স্ট আমাকে যে ভাউচারটা করতে বলছে, আমরা ভাউচার এন্ট্রি নিয়ে আলোচনা করেছিলাম তো, পেমেন্ট ভাউচার ইয়েস স্যার। ইয়েস করেছিলাম তো, চলো। তো আমরা আজকে যেটা করছি সেটা হচ্ছে এই ভাউচার এন্ট্রি গুলোকে পাস করব। ফার্স্ট আমাকে কি বলছে, কোম্পানি পেড আউটস্ট্যান্ডিং ইলেকট্রিসিটি বিল বাই চেক অফ কর্পোরেশন ব্যাংক। ফার্স্ট আমাকে যেটা বলছে ফার্স্ট কি বলছে, কোম্পানি পেড আউটস্ট্যান্ডিং ইলেকট্রিসিটি বিল বাই চেক অফ কর্পোরেশন ব্যাংক। তাহলে আমার জার্নাল এন্ট্রি কি হবে, আউটস্ট্যান্ডিং ইলেকট্রিসিটি বিল অ্যাকাউন্ট ডেবিট টু কর্পোরেশন ব্যাংক। আউটস্ট্যান্ডিং ইলেকট্রিসিটি বিল অ্যাকাউন্ট ডেবিট। নেক্সট টুতে বসবে কর্পোরেশন ব্যাংক। কর্পোরেশন ব্যাংক অ্যাকাউন্ট, আউটস্ট্যান্ডিং ইলেকট্রিসিটি বিল অ্যাকাউন্ট ডেবিট টু কর্পোরেশন ব্যাংক।
ফার্স্ট জার্নাল এন্ট্রি আউটস্ট্যান্ডিং ইলেকট্রিসিটি বিল অ্যাকাউন্ট ডেবিট টু কর্পোরেশন ব্যাংক, এটাই আমি এখানে করব। আমি ট্যালিতে এটাকে করব। ট্যালিতে করতে গেলে আমাকে জিওটি স্ক্রিন থেকে ভাউচার এন্ট্রি করতে গেলে ফার্স্ট আমাকে যেতে হবে ভাউচার্স এর মধ্যে। ভাউচার্স এর মধ্যে যাওয়ার পরে ফার্স্ট আমাকে এটা দেখতে হবে কোম্পানি পেড করছে মানে পেমেন্টের এন্ট্রি। কোম্পানি পেমেন্ট করছে মানে এটা পেমেন্টের এন্ট্রি। তো আমি এটাকে পেমেন্ট করব। ফার্স্ট আমার যেটা কাজ ভাউচার এন্ট্রি স্ক্রিনে গিয়ে পেমেন্ট ভাউচারে গেলাম। আমি অলরেডি পেমেন্ট ভাউচার স্ক্রিনে রয়েছি। আর যদি আমি অন্য কোনো স্ক্রিনে থাকি, ফর এক্সাম্পল আমি রিসিপ্ট মোডে আছি, অথবা আমি কন্ট্রা ভাউচারে আছি, অথবা আমি জার্নাল ভাউচারে আছি, আমাকে সেখান থেকে পেমেন্ট ভাউচার স্ক্রিনে আসতে হবে। তার জন্য আমাকে প্রেস করতে হবে কিবোর্ড থেকে F5, কিবোর্ড থেকে প্রেস করতে হবে F5 ফর পেমেন্ট ভাউচার। তো আমি এখানে সেটা করছি। ফার্স্ট আমাকে ডেটটাকে দিতে হবে। এখানে বলছে 142020 মানে 1 এপ্রিল F2। আমি ডেটটা দেবো 14, আর কিছু দিতে হবে না। ফিনান্সিয়াল ইয়ারটা অটোমেটিক্যালি নিয়ে নেবে, ফিনান্সিয়াল ইয়ারটা অটোমেটিক্যালি নিয়ে নেবে। বাই দিকে আমি কি করব, বাই দিকে মানে হচ্ছে ডেবিট দিক। ডেবিট দিকে আমি কি বসাবো, আউটস্ট্যান্ডিং ইলেকট্রিসিটি বিল। দেখো জার্নাল যেটা আমাকে করতে দিয়েছে আউটস্ট্যান্ডিং ইলেকট্রিসিটি বিল, ওখানে কোনো অ্যামাউন্ট আমাকে মেনশন করে দেয়নি যে আমি ইলেকট্রিসিটি বিলটা যে পেমেন্ট করব কত টাকার আউটস্ট্যান্ডিং আছে। কিন্তু যে মুহূর্তে আমি এখান থেকে আউটস্ট্যান্ডিং ইলেকট্রিসিটি বিলটাকে ট্যাগ করব, সাথে সাথে আমি দেখবো ওখানে নিচে শো করছে কারেন্ট ব্যালেন্স 20,600, মানে আউটস্ট্যান্ডিং আছে 20,600 টাকার বিল। এই অ্যামাউন্টটাই আমাকে ক্লিয়ার করতে বলছে। তো আমি জাস্ট এখান থেকে বসিয়ে দিলাম। কারেন্ট ব্যালেন্স দেখো এখানে জিরো হয়ে গেল। কারেন্ট ব্যালেন্স আউটস্ট্যান্ডিং ইলেকট্রিসিটি বিলের ওটা জিরো হয়ে গেল। ক্রেডিট দিকে কি আসবে, কর্পোরেশন ব্যাংক। ক্রেডিট দিকে কর্পোরেশন ব্যাংক, এটা হচ্ছে ব্যাংক অ্যালোকেশন উইন্ডো কর্পোরেশন ব্যাংকের, মানে আমি কর্পোরেশন ব্যাংকে চেক থ্রু পেমেন্ট করেছি। তো এই ডিটেলসটা আমাকে এখানে ফিল আপ করতে হবে। ফার্স্ট আমি চেক ইস্যুতে ফিল আপ করেছি। একটা জিনিস মাথায় রাখবে, যখন কোনো জায়গায় দেখবে কোনো লেটারের ওপর স্ক্রিনটা ব্লিঙ্ক করছে, তার মানে জানবে সেখানে অপশনস অনেক কিছু অ্যাভেলেবেল আছে। তো এই মুহূর্তে চেকটা আমি দেখতে পাচ্ছি, কিন্তু চেক ছাড়াও কিন্তু অনেক অপশন আমার কাছে আছে। যদি সেই অপশনগুলোকে আমি দেখতে চাই, অথবা আমি সেখান থেকে কোনো অপশনকে চুজ করতে চাই, তাহলে ফার্স্ট আমার কাজ হচ্ছে ওই পোর্শন থেকে, আমি যে পোর্শনটা আমি এই মুহূর্তে রয়েছি সেই জায়গা থেকে আমি কিবোর্ডের হেল্প নিয়ে স্পেস বার দেব। যেই স্পেস বারটা দেবো, দেখো রাইট সাইডে ট্রানজাকশন টাইপস বলে আমার কাছে কিছু অপশন ওপেন হয়ে গেছে, যেমন তার মধ্যে আছে চেক, ই ফান্ড ট্রান্সফার, আদার্স। তো আমি চেকের মাধ্যমে করব, তো আমি এখান থেকে চেকটাকেই নিচ্ছি। আর যদি তুমি শো মোর অপশনে যাও, তাহলে তুমি দেখবে আরো অপশন তুমি এখান থেকে দেখতে পাচ্ছ। ফর এক্সাম্পল এটিএম কার্ড, চেক, ইসিএস, ই ফান্ড, ইলেকট্রনিক চেক, ইলেকট্রনিক ডিডিপিও, সব অনেক কিছু আছে। তো যে আমি এখান থেকে চেককে সিলেক্ট করে নিচ্ছি। চেক অ্যামাউন্ট 20,000, ইনস্ট্রুমেন্ট ডেট নাম্বার, ইনস্ট্রুমেন্ট নাম্বার, চেক নাম্বার, ওখানে চেক নাম্বার যেটা মেনশন করা আছে সেটা মেনশন করব, 478596, 478596 মেনশন করে দিলাম। ফেভারিং নেম, কার নামে চেকটা যাবে, চেকটা যাবে আউটস্ট্যান্ডিং ইলেকট্রিসিটি বিলের নামে। জাস্ট আমি এখান থেকে এটাকে অ্যালোকেশনটাকে ট্যাগিং করে আমি এখানে ন্যারেশন লিখে দেবো, বিং ক্লিয়ার দ্য ক্লিয়ার দ্য আউটস্ট্যান্ডিং বিল থ্রু চেক অফ কর্পোরেশন ব্যাংক। আমার এন্ট্রি কমপ্লিট। ঠিক আছে, নেক্সট বলছে কোম্পানি রিসিভ ₹90,000 ফ্রম মেসার্স চেজ এন্টারপ্রাইজ অন 2nd April।
through a check of Allahabad Bank, and they want to clear the total amount of first bill and remaining from second bill on the same day deposited the check to Corporation Bank. ওটা কর্পোরেশন ব্যাংক হবে, ওটা কর্পোরেট ব্যাংক লিখে দিয়েছে, ওটা স্পেলিং মিস্টেক আছে, তো ওই জায়গাটা ওটা কর্পোরেশন ব্যাংক হবে, কর্পোরেট ব্যাংক নয়। তো এখানে বলছে দেখো আমি 90,000 রিসিভ করেছি কার থেকে? মেসার্স চেজ এন্টারপ্রাইজ। চেজ এন্টারপ্রাইজ আমার কে ছিল? ডেটর্স ছিল, যার থেকে আমি টাকা পেতাম। তো তার থেকে আমি 90,000 রিসিভ করেছি এবং আমি এটা এলাহাবাদের চেক থ্রু রিসিভ করেছি, এবং বলছে যে ওর যে ডিউটা 90,000 যে ও পেমেন্ট করেছে, ওর যে ডিউটা ছিল সেটা ওর যে তিনটে বিল আছে, দেখো তুমি ওপর দিকে দেখলেই দেখতে পাবে নাম্বার 2 পয়েন্টে ফার্স্টেই দেখো তিনটে বিল আছে। ওই তিনটে বিলের ফার্স্ট বিলটাকে পুরোটা কভার করতে বলছে এবং রিমেনিং পার্টটাকে বলছে সেকেন্ড বিল দিয়ে কভার করতে। 90,000 এর মধ্যে ফার্স্ট বিল হচ্ছে কত? 75,000 এর, আর সেকেন্ড বিল হচ্ছে 30,000। তো 90,000 এর মধ্যে ফার্স্ট বিল 75,000টা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে এবং সেকেন্ড বিলে 30,000 এর মধ্যে 15,000 ক্লিয়ার হবে, কেন টোটাল হচ্ছে 90,000। এই জিনিসটা যদি আমি ট্যালিতে দেখতে চাই যে কত টাকা বাকি আছে এবং কত কত করে বিলগুলোর অ্যামাউন্ট আছে, সেটা দেখার জন্য ফার্স্ট আমাকে যেতে হবে ডিসপ্লে মোর রিপোর্টস, এখান থেকে যেতে হবে স্টেটমেন্টস অফ অ্যাকাউন্টস, এখান থেকে যেতে হবে আউটস্ট্যান্ডিংস, দেন আমি রিসিভেবল, যখন রিসিভ করব তখন রিসিভেবল, যখন আমাকে পে করতে হবে তখন পেয়েবেল। এক্ষেত্রে আমার রিসিভেবল। দেখো রিসিভেবলে গেলে আমি তিনটে বিল দেখতে পাচ্ছি। ফার্স্ট বিলটা হচ্ছে 75,000, নেক্সট বিল 30,000, নেক্সট 20,000। তো আমি এখান থেকে বেরিয়ে গেলাম। ফার্স্ট আমি এটাকে no. GOT display more report statement of accounts outstanding. রিসিভেবল অর পেয়েবল, যখন যেটা মনে হবে, রিসিভেবলের সময় রিসিভেবল, পেয়েবলের সাথে পেয়েবল, যখন আমি রিসিভ করব তখন রিসিভেবল, আর পেমেন্ট করার সময় পেয়েবল। তাহলে আমাকে এবার এটা রিসিভ করতে হবে। তাহলে আমি ফার্স্ট যাব হচ্ছে ভাউচার্স, ভাউচার্স থেকে আমি F6, কেন রিসিভ মোড হচ্ছে F6। ফার্স্ট কাজ হচ্ছে আমার ডেটটা মেনশন করা, ডেটটা কোন ডেট দিয়েছে? 2 এপ্রিল। আমি F2 প্রেস করলাম, 2/4, 2 এপ্রিল। এদিকে রিসিভের ক্ষেত্রে কিন্তু একটু স্ক্রিনটা আলাদা। এখানে ফার্স্ট হচ্ছে ক্রেডিট দিকটা আসছে, টু দিকটা, ক্রেডিট সাইডটা ফার্স্ট। তাহলে আমার জার্নালটা কি হবে? আমি টাকা রিসিভ করেছি, আমি টাকা রিসিভ করেছি,
জার্নালটা কি হবে? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, কর্পোরেশন ব্যাংক, কর্পোরেশন ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, টু কর্পোরেশন ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু মেসার্স চেজ এন্টারপ্রাইজ। কর্পোরেশন ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু মেসার্স চেজ এন্টারপ্রাইজ, এটা হচ্ছে আমার জার্নালটা। ক্রেডিট সাইডটা ফার্স্ট, তাহলে আমাকে মেসার্স চেজ এন্টারপ্রাইজটা এখানে আনতে হবে। কত টাকা রিসিভ করেছি? 90,000। এগেইনস্ট রেফারেন্স, কেন বিল যখন হয়েছিল তখন নিউ রেফারেন্স হয়েছিল, নতুন বিল যখন জেনারেট হয়েছিল সেই বিলের এগেইনস্ট আমি এখন টাকা পাচ্ছি, তো আমি যাব এগেইনস্ট রেফারেন্সে। ফার্স্ট বিল 75,000 কে আমি ট্যাগ করাবো। নেক্সট এগেইনস্ট রেফারেন্স সেকেন্ড বিলকে আমি ট্যাগ করাবো, যার মধ্যে থেকে 15,000 অটোমেটিক্যালি নিয়ে নেবে। বাইরে দিকে কি আসবে? কর্পোরেশন ব্যাংক। কর্পোরেশন ব্যাংকের উইন্ডোতে আমাকে মেনশন করতে হবে চেক নম্বর 247365। ব্যাংক নেম, কোন ব্যাংকের চেক আমি পেয়েছিলাম? এলাহাবাদের চেক। আমি আবারও বলছি, এখানে কার্সর ব্লিঙ্ক করছি, যেহেতু কার্সর ব্লিঙ্ক করছে জাস্ট আমাকে এখান থেকে স্পেস বার দিতে হবে। স্পেস বার দেওয়ার ফলে লিস্ট অফ ব্যাংকস এর মধ্যে আমি চলে যাব স্পেসিফাই ব্যাংক নেম, এখানে লিখে দেবো এলাহাবাদ, এলাহাবাদ ব্যাংক। কার থেকে রিসিভ করছি? মেসার্স চেজ এন্টারপ্রাইজের থেকে রিসিভ করছি। ন্যারেশন, receive the bill amount from Messrs. Chase Enterprise and deposit it into Corporation Bank. Number 4 complete. Number 5 কি বলছে? বলছে company paid on 2nd April, company paid 48,000 to Messrs. Chase, Messrs. Style Furniture through check of Corporation Bank in full and final settlement. In full and final settlement. এটা একটু ভালো করে দেখো, বলছে কোম্পানি পেড 48,000 টু মেসার্স স্টাইল ফার্নিচার থ্রু চেক অফ কর্পোরেশন ব্যাংক ইন ফুল অ্যান্ড ফাইনাল সেটেলমেন্ট। তো ফার্স্ট আগে আমাকে দেখতে হবে ফুল অ্যান্ড ফাইনাল সেটেলমেন্ট মানে হচ্ছে এর পরে আর কোনো টাকা আমি মেসার্স স্টাইল ফার্নিচারকে দেব না, এটাই আমি ফুল অ্যান্ড ফাইনাল দিচ্ছি। কত টাকা দিচ্ছি? 48,000। ফার্স্ট আমার কাজ হচ্ছে ও কত টাকা পেতো সেটা দেখা। কত টাকাও পেতো, আমি ফার্স্ট চলে যাব ডিসপ্লে মোর রিপোর্টস, স্টেটমেন্টস অফ অ্যাকাউন্টস, দেন আউটস্ট্যান্ডিংস, দেন পেয়েবল। কত টাকা পেতো? মেসার স্টাইল ফার্নিচার পেতো হচ্ছে আমার কাছে 48,500। নিচে দেখো 48,500। তো 48,500 এর মধ্যে ও দিচ্ছে 40,000 ফুল অ্যান্ড ফাইনাল। 48,500 টোটাল অ্যামাউন্ট দেওয়ার কথা, কিন্তু ফুল অ্যান্ড ফাইনাল কত দিচ্ছে? 48,000। তার মানে 500 টাকা কম দিচ্ছে। আমাকে দেবলিনা বল, ওই জার্নাল এন্ট্রিটা আমি কি করব? দেবলিনা, স্যার একবার পুরোটা বলুন, একবার পুরো এটা বলুন, লাইনটা একবার বলুন, কারণ আমি দেখতে পাচ্ছি না, একবার বলুন। কি বলছে? কোম্পানি পেড 48,000, কোম্পানি পেড করছে 48,000, 48,000 টাকা।
কাকে পেড করছে? মেসার স্টাইল ফার্নিচারকে। স্টাইল ফার্নিচারকে পেড করছে 48,000 থ্রু চেক অফ কর্পোরেশন ব্যাংক। থ্রু চেক অফ কর্পোরেশন ব্যাংক ইন ফুল অ্যান্ড ফাইনাল সেটেলমেন্ট। ফুল অ্যান্ড ফাইনাল সেটেলমেন্ট। টোটাল ডিউ হচ্ছে 48,500 টাকা, কিন্তু ফুল অ্যান্ড ফাইনাল পেমেন্ট হচ্ছে 48,000, মানে 500 টাকা কম দিচ্ছে। তাহলে জার্নালটা কি হবে? আমি পেমেন্ট করছি, আমি মেসার স্টাইল ফার্নিচারকে পেমেন্ট করছি। আচ্ছা, মানে কোম্পানি অ্যাকাউন্ট বলে 48,500, টু ব্যাংক অ্যাকাউন্ট বলে মানে কর্পোরেশন ব্যাংক অ্যাকাউন্ট বলে 48,000, আর 500 হচ্ছে ওই ফুল অ্যান্ড ফাইনাল সেটেলমেন্ট অ্যাকাউন্ট বলে যাবে। ফুল অ্যান্ড ফাইনাল সেটেলমেন্ট বলে নয়, কাছাকাছি গেছিলে। ডিসকাউন্ট ডিসকাউন্ট ডিসকাউন্ট, এক্স্যাক্টলি, ডিসকাউন্ট ডিসকাউন্ট রিসিভ। আমি পেমেন্ট করছি তো, ডিসকাউন্ট রিসিপ্ট, ইয়েস। হ্যাঁ আমি পেমেন্ট করছি যখন, আমার ডিসকাউন্ট রিসিভ। ডিসকাউন্ট রিসিভ কি? আমার ইনডাইরেক্ট ইনকাম তো। তো ইনকাম Yes. অলওয়েজ যদি আমার বাড়ে কোন দিকে যায়? ক্রেডিট সাইডে যায়। ক্রেডিট সাইডে। চলো, মেসা স্টাইল, মেসা স্টাইল ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট। দীপান্বিতা বোঝা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝতে পারছি। ওকে। 48,500 টোটাল আমার দেওয়ার ছিল। 48,500 আমি মেসা স্টাইল ফার্নিচারের অ্যাকাউন্টে কিন্তু আমি 48,500 লিখবো। যখন আমার ব্যাংক থেকে ক্লিয়ার হবে তখন হবে 48,000। টু কর্পোরেশন ব্যাংক, $48,000। Discount received. Discount received account. 500। তাহলে ডেবিট সাইডে 48,500, ক্রেডিট সাইডে কর্পোরেশন ব্যাংক 48,000, ডিসকাউন্ট রিসিভ তোমার 500। টোটাল ডেবিট এবং ক্রেডিট আমার 48,500 এ ম্যাচ করে যাবে। এটাই আমি এখন ট্যালিতে করব। তাহলে এক্ষেত্রে আমি পেমেন্ট করছি, তাহলে আমি চলে যাব ভাউচারসে, পেমেন্ট মোডে আমি আছি। রিসিপ্টে আমি একটা পেমেন্টে যেতে গেলে F5 পেমেন্ট মোডে গেলাম। এখান থেকে আমাকে পেমেন্ট করতে হবে, পেমেন্ট করতে হবে। তাহলে আমি পেমেন্ট করব 48,500। তাহলে ফার্স্ট হচ্ছে ডেট, F2 24 ডেট। কাকে পেমেন্ট করব? মেসা স্টাইল ফার্নিচার। কত টাকা? 48,500। দুটো বিলকেই এগেনস্ট রেফারেন্স করে ট্যাগ করে দেবো। দুটো বিল আছে, দুটো বিলকেই আমি ট্যাগ করে দেবো। এবার আমার কর্পোরেশন ব্যাংক কত? 48,000। ডিটেলসটা দেবো, ইনস্ট্রুমেন্ট নাম্বার, চেক নাম্বার 478597। ফেভারিং নেম কার নামে? মেসা স্টাইল ফার্নিচারের নামে চেকটা দেবো। 2 এখানে দেখো আমাকে তৈরি করতে হবে ডিসকাউন্ট রিসিভ বলে। কেন? আমি পেমেন্ট করছি, আমি ডিসকাউন্ট পাচ্ছি, তার মানে আমি রিসিভ করছি। এখানে লেজার ক্রিয়েট করতে হবে। তো লেজারটা ক্রিয়েট করার জন্য আমি এই স্ক্রিন থেকে, ভাউচার এন্ট্রি স্ক্রিন থেকে বেরিয়ে গিয়ে লেজার ক্রিয়েট করব না। রাইট সাইডে দেখো লিস্ট অফ লেজার অ্যাকাউন্টস বলে যেখানে দেখাচ্ছে, একদম টপে ক্রিয়েটেড একটা অপশন আছে। তো তুমি এই ক্রিয়েট অপশনটা গিয়েও ওখান থেকে ক্রিয়েট করতে পারো, অথবা অনলাইন লেজার ক্রিয়েশন মোড মানে
অল্ট প্লাস সি প্রেস করেও কিন্তু লেজার ক্রিয়েট করতে পারো। তো আমি এখানে ক্রিয়েটে গেলাম, এখানে আমি বানিয়ে নিচ্ছি ডিসকাউন্ট রিসিভড। ডিসকাউন্ট রিসিভড হচ্ছে আমার ইনডাইরেক্ট ইনকাম 500। Receive discount and clear the full and final settlement of Mesa Style Furniture। ঠিক আছে, জাস্ট সেভ করে দাও। আচ্ছা, আমরা দেখো অলরেডি আর তিনটে করলে আমাদের হয়ে যাবে, তিনটে জার্নাল করলে আমাদের হয়ে যাবে। আমরা অলরেডি একটু লেটে স্টার্ট করেছি, তো আজকে কি এটা কন্টিনিউ করে নিই? তোমরা কি বলছো? দেখো 10টা বাজে আর তিনটে জার্নাল এন্ট্রি আছে, কি করবো? করে নিন স্যার, করে নিন স্যার, করে কমপ্লিট করে নিন। ওকে, তাহলে দেখো পরেরটা কি বলছে, নাম্বার 6 বলছে কোম্পানি ডিপোজিটেড ক্যাশ অফ ₹10,000 ইনটু কর্পোরেশন ব্যাংক। বলছে কোম্পানি ডিপোজিটেড ক্যাশ কর্পোরেশন ব্যাংক, ক্যাশ টাকা জমা হয়েছে কর্পোরেশন ব্যাংকে, ক্যাশ টাকা জমা হয়েছে কর্পোরেশন ব্যাংকে। কোনটা এন্ট্রি স্যার? কন্ট্রা এন্ট্রি Cash to bank। করতে হবে, একদম ঠিক। জার্নালটা কি হবে, টাকাটা ব্যাংকে জমা Cash। হয়েছে, তাহলে ব্যাংকের ব্যালেন্স বেড়ে গেছে, তাহলে হ্যাঁ কর্পোরেশন ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট স্যার, টু ক্যাশ। টু ক্যাশ অ্যাকাউন্ট, একদম। কর্পোরেশন ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। আমি ভাউচার স্ক্রিনে আছি, এখান থেকে আমাকে যেতে হবে পেমেন্ট ভাউচার থেকে কন্ট্রায়, F4 প্রেস করলাম। কন্ট্রা ভাউচারও সেম, রিসিভ ভাউচারের মতো ক্রেডিট সাইডটা আগে আসে, টু সাইডটা আগে। তাহলে ফার্স্ট হচ্ছে আমি দেখবো ডেট, ডেট আছে 1st মে, F2 প্রেস করব, 1st মে 15। ক্রেডিট সাইডে আসবে ক্যাশ, কত টাকা? 10,000। ডেবিট সাইডে আসবে কর্পোরেশন ব্যাংক 10,000। ডিনোমিনেশনের স্ক্রিন মানে আমরা জানি যখন আমরা কোনো টাকা ব্যাংকে গিয়ে আমরা জমা করি তখন এই নোট আমাদেরকে বলতে হয় যে কত টাকার কি নোট আমরা জমা করছি। তো এই জায়গাটায় আমি জাস্ট এখানে 520 করে দিচ্ছি, তাহলে আমার 10,000 এসে যাবে। 2,000 টাকার নোট উঠে গেছে, এখন নেই, 1,000 টাকাও নেই, 500 টাকা আমি দিয়ে 20 করে দিচ্ছি। ব্যাংক নেম, এখানে ব্যাংক নেম কিছু হবে না, কারণ এটা তোমার জাস্ট ক্যাশ টাকা জমা হচ্ছে, তো ব্যাংক তো অলরেডি কর্পোরেশন ব্যাংকেই হয়েছে, আলাদা কোনো তো ব্যাংক নেই, তো কর্পোরেশন ব্যাংক এখানে কিছু লেখার নেই। রিসিভ ফ্রমে তুমি জাস্ট সেলফ লিখে দাও, সেলফ, আর কিছু করতে হবে না, অ্যাডিশন। অ্যামাউন্ট ডিপোজিটেড ইনটু ব্যাংক অ্যাকাউন্ট।
Number 6 complete. Number 7. On 2nd May, company booked the rent in favor of Alter Properties for the month of April 20. দীপান্বিতা আমাকে বলো এটা কি করব? আমি 2nd মেতে এন্ট্রি করছি, মে মাসের 2 তারিখে এন্ট্রিটা পাস করছি। কি বলেছে আমাকে? কোম্পানি বুক দ্য রেন্ট ইন ফেভার অফ আল্ট্রা প্রপার্টিজ ফর দ্য মান্থ অফ এপ্রিল 20। মানে কোম্পানি একটা রেন্ট বুক করেছে কার নামে? ইন ফেভার অফ আল্ট্রা প্রপার্টিজ। আল্ট্রা প্রপার্টিজ এর নামে কোন মাসে করেছিল? এপ্রিলে করেছিল। আমি পেমেন্টটা করছি কবে? মে মাসে পেমেন্ট করছি। তাহলে জার্নাল কি হবে? আমি এই মাসে পেমেন্টের এন্ট্রিটা করছি, কিন্তু আমি কোন মাসের জন্য করছি? গত মাসের জন্য, মানে প্রিভিয়াস মান্থের জন্য করছি। এটা যদি ফেব্রুয়ারি হয়ে থাকে তাহলে জানুয়ারি মাসের পেমেন্টটা আমি ফেব্রুয়ারিতে করছি। তাহলে আমার জার্নালটা কি হবে? এটা আমার দেখো, পেমেন্টটা আমার কি জন্য করেছে? পেমেন্টটা কবে এন্ট্রিটা করছি? পেমেন্ট এন্ট্রিটা করছি আমি 2nd মেতে, কিন্তু আমি এন্ট্রিটা কার জন্য করেছিলাম? আল্টার প্রপার্টিজ এর জন্য। কোন মাসের জন্য? এপ্রিল মাসে করেছিলাম, তাই তো? এপ্রিল মাসে আমি পেমেন্টটা করেছি, কিন্তু এন্ট্রিটা আমি কবে করছি? 2nd মেতে। আমার জিনিসটা বোঝানো গেল? দেবলীনা এবং দীপান্বিতা দুজনকেই হ্যাঁ বলছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা বুঝেছি। ওকে, তাহলে দেখো আমি অ্যাডভান্স পেমেন্ট করছি। অ্যাডভান্স পেমেন্ট করছি, এন্ট্রিটা আমি করছি কবে? মে মাসে দাঁড়িয়ে এন্ট্রিটা পাস করছি, কিন্তু পেমেন্টটা কবে করেছি? এপ্রিলে গিয়ে করেছি। এপ্রিলে আমি অলরেডি টাকাটা পেমেন্ট করে দিয়েছি, যার এন্ট্রিটা আমি পাস করছি মে মাসে। তার মানে এটা আমার কাছে কি? আমি অ্যাসেট হিসেবে করব, আমার প্রিপেড রেন্ট হবে। যদি আমি পেমেন্টটা পরে গিয়ে করতাম তাহলে হয়তো আউটস্ট্যান্ডিং, আমার লাইবিলিটি হয়ে যেত, যে আমি পরে গিয়ে পেমেন্ট করছি। কিন্তু আমি ব্যবহার করার আগেই আমি এপ্রিল মাসে অলরেডি পেমেন্ট করে দিয়েছি, কিন্তু আমি সেটা মে মাসে এন্ট্রি করছি। তাহলে আমার এটা কি হয়ে যাবে? এটা আমার কাছে ওয়ান টাইপ অফ অ্যাসেট। তাহলে আমি এটা কি করব? প্রিপেড রেন্ট করে দেবো। ঠিক আছে? জাস্ট আমি দাঁড়া, আমার কিবোর্ডটা শর্ট হয়ে গেছে। প্রিপেড রেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু কর্পোরেশন ব্যাংক। তাহলে এটা আমার পেমেন্ট এন্ট্রি হবে F5। ডেটটা কবে বলছে? 2nd মে। F2 করলাম, 2/5। বাইদিকে আসবে প্রিপেড রেন্ট। অল্ট সি করছি, ক্রিয়েট করে নিচ্ছি। অল্ট সি, প্রিপেড রেন্ট, কারেন্ট অ্যাসেট। এটা কিন্তু শুধু রেন্ট হলে আমার কাছে এক্সপেন্সেস হিসেবে করতাম, যেহেতু প্রিপেড রেন্ট অ্যাডভান্স পেমেন্ট করে দিয়েছি, সেই জন্য আমি কারেন্ট অ্যাসেটের মধ্যে রাখলাম এটাকে। কোম্পানি বুক, আচ্ছা এখানে কোনো তোমার
Company booked the rent in favor of Alter Properties for the month of April 20. আমার মনে হচ্ছে এই এন্ট্রিটায় একটু প্রবলেম আছে, আমি অ্যাকচুয়ালি ক্লিয়ার নই। ঠিক আছে, আমাকে আজকের দিনটা টাইম দাও, আমি কালকের ক্লাসে এই এন্ট্রিটা একটুখানি ভালো করে দেখবো, কেন এখানে কোনো ইনস্ট্রুমেন্ট নাম্বার নেই, তার মানে এটা অলরেডি পেমেন্ট হয়ে গেছে বা অথবা বুক এন্ট্রি আছে, কোনো পেমেন্ট হয়নি, এটা আমাকে একটুখানি দেখতে হবে। ঠিক আছে, আমি এই এন্ট্রিটা না কালকে তোমাদের সাথে একটু আলোচনা করে নেবো। আমাকে আজকের দিনটা একটু টাইম দাও, আমি আরেকবার একটু ভালো করে এই এন্ট্রিটা দেখবো। এই এন্ট্রিটা আমি এখন এই মুহূর্তে স্কিপ করে দিচ্ছি, এই এন্ট্রিটা করাচ্ছি না। জাস্ট আমি নেক্সট যে দুটো এন্ট্রি, নেক্সট আর একটা এন্ট্রি আছে ওটা করে নিচ্ছি। আমি এই এন্ট্রিটা নাম্বার 7 এর এন্ট্রিটা আমি কালকে তোমাদেরকে সঙ্গে আলোচনা করব। পরেরটা ওকে কি বল? স্যার, ওকে, হ্যাঁ ঠিক আছে স্যার। হ্যাঁ, কালকে আমি এটা বলে দেবো। ঠিক আছে স্যার। হুম। নাম্বার 8টা দেখো, বলছে 31st May company received the remaining amount from Messrs Chase Enterprise through a check of HDFC Bank and deposited into Corporation Bank on the same day. বলছে কোম্পানি রিসিভ করছে রিমেনিং অ্যামাউন্ট ফ্রম মেসার্স চেজ এন্টারপ্রাইজ। চেজ এন্টারপ্রাইজ অলরেডি একটা পেমেন্ট ক্লিয়ার করেছিল 90,000 এর, যেটা আমি এন্ট্রি করে ফেলেছি আমরা। এরপরে ওর কাছে টোটাল আমি পেতাম কত, 1,25,000। আমি এখন এই পজিশনে গিয়ে দেখবো, ডিসপ্লে মোর রিপোর্টসে যাচ্ছি, ওখান থেকে যাচ্ছি স্টেটমেন্ট অফ অ্যাকাউন্টস, দেন আউটস্ট্যান্ডিং, দেন রিসিভেবল, রিসিভ করছি তো রিসিভেবলে গেলাম, মেসার্স চেজ এন্টারপ্রাইজ, দেখো আমি কত টাকা এখনো পাবো, 35,000। একদম নিচে দেখো লেখা রয়েছে পেন্ডিং অ্যামাউন্ট 35,000। এই 35,000টা আমি কিন্তু এখন রিসিভ করব। ঠিক আছে, কর্পোরেশন ব্যাংক থ্রু রিসিভ, ও চেকটা দিয়েছে এইচডিএফসির, আমি কর্পোরেশন ব্যাংকে জমা করব। তাহলে রিসিভ এন্ট্রি ফার্স্ট ডেট F2 31st May। ক্রেডিট সাইডে কে আসবে, মেসার্স চেজ এন্টারপ্রাইজ, আগে আমি লিখে দিচ্ছি এখানে, এটা একটু ভুল আছে, আমি এখন এটাকে আগের এন্ট্রিটাকে মুছে দিলাম, ওটা আমি কালকে বলে দেবো। কর্পোরেশন ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু মেসার্স চেজ এন্টারপ্রাইজ, এন্ট্রিটা রিসিভ এন্ট্রি, ক্রেডিট সাইডটা ফার্স্ট, ক্রেডিট সাইডে আসবে কে, মেসার্স চেজ এন্টারপ্রাইজ। দেখো এখানে কারেন্ট ব্যালেন্স আমাকে শো করছে 35, করে দিলাম এগেনস্ট রেফারেন্স। সবসময় খেয়াল রাখবে যখন আমি কোনো বিলের এগেনস্টে পেমেন্ট রিসিভ করব অথবা পেমেন্ট করব, মানে রিসিভ করব অথবা পে করতে হবে, তখন যেন টাইপ অফ রেফারেন্সটা অলওয়েজ এগেনস্ট রেফারেন্স থাকে। যদি এগেনস্ট রেফারেন্সটা তুমি এখান থেকে চুজ করে নাও, তাহলে আর কোনো ট্যাগিং এ প্রবলেম হবে না। কর্পোরেশন ব্যাংক চেক নাম্বার কত বলেছে, চেক নাম্বার এখানে বলেছে 247388, 247388। ব্যাংক নেম, কোন ব্যাংকের চেক পেয়েছে, এইচডিএফসি, স্পেস বার দেবো, স্পেসিফাই ব্যাংক নেম এইচডিএফসি। কার থেকে রিসিভ করেছি, চেজ এন্টারপ্রাইজের থেকে। Amount received through check of HDFC Bank and deposited into Corporation Bank.
কমপ্লিট। লাস্ট আমাকে বলছে গো টু ডে বুক, মডিফাই দ্য অ্যামাউন্ট অফ ট্রানজাকশন হুইচ ইউ নিড টু পাস। চলো আমরা এখানে কোথায় যাব? ডে বুকে যাব। ডে বুকে কি করে যেতে হবে? ডে বুকে যাওয়ার জন্য আমাকে যেতে হবে ডিসপ্লে মোর রিপোর্টস, দেন ডে বুক। টু চেক ডে বুক রিপোর্ট। জিওটি display more report, then day book. এখান থেকে আমি শুধু একটা এন্ট্রি দেখতে পাচ্ছি। আমাকে যদি এন্ট্রি গুলোকে চেঞ্জ করে সবকটা এন্ট্রি দেখতে হয়, তাহলে ডেট, শুধুমাত্র ডেট চেঞ্জ করার জন্য আমি প্রেস করছি F2। আর আমি যদি চেঞ্জ পিরিয়ড করি, ডেটের চেঞ্জ পিরিয়ড করি, তাহলে অল্ট F2। অল্ট F2, শুধু ডেট চেঞ্জ F2, শুধু ডেট চেঞ্জ F2। আর যদি পিরিয়ড চেঞ্জ করি তাহলে অল্ট F2। এখানে শুধু স্পেস বার দেবো, মুছে দেবো, এন্টার, স্পেস বার, মুছে দেবো। যতগুলো এন্ট্রি পাস করেছি প্রত্যেকটা এন্ট্রি দেখতে পাচ্ছি। এখানে আমাকে বলছে 42,000 করতে কোনটা? সেকেন্ড মের যে এন্ট্রিটা আছে, সেকেন্ড মের এন্ট্রি। ওহো, সেকেন্ড মের এন্ট্রিটা আমি করিনি, যেটা কালকে আলোচনা করব বলছিলাম। সেকেন্ড মের এন্ট্রিটা আমি করিনি, যেটা 35,000 আল্ট্রা প্রপার্টিজ এর এন্ট্রিটা আছে, ওইটাই বলছে 42 করতে। তো এটা নেক্সট দিন করব, কালকে করব। আগে এন্ট্রিটা পাস করব, তারপর আমি এখানে ডেবুকে এসে ওটা কি করে চেঞ্জ করতে হয় সেটা দেখব। ঠিক আছে। লাস্ট আমাকে বলছে ব্যালেন্স শিট আর প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টটা রিপোর্টটা চেক করতে। তো ব্যালেন্স শিট চেক করার জন্য আমি যাব ব্যালেন্স শিট, অল্ট F1, এটা হচ্ছে ব্যালেন্স শিট রিপোর্ট। আর প্রফিট অ্যান্ড লসের জন্য যাব জিওটি থেকে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, অল্ট F1 করব। এখানে ডিসকাউন্টটা শুধু দেখতে পাবো, আর কোনো কিছু এখনো পিএল এর এন্ট্রি হয়নি। তো আর কিছু নেই, শুধু জাস্ট আমি এখান থেকে পিএল এর এটা লিখে দিচ্ছি। জিওটি স্ল্যাশ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। জিওটি থেকে যেতে হবে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। ডিটেলে দেখার জন্য অল্ট F1 অলরেডি আমি ডিসকাস করে নিয়েছি। চলো, অ্যাসেসমেন্টটা সবকটাই অলমোস্ট হয়ে গেছে, শুধু একটাই বাকি আছে, ওটা কালকে আলোচনা করব। ওকে স্যার। চলো, দীপান্বিতা ক্লিয়ার? দীপান্বিতা, কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার পাচ্ছি, শুনেছি কালকে ওই অ্যাসেসমেন্টের ওইটুকু করাবেন। হ্যাঁ হ্যাঁ, জাস্ট ওই একটা জাস্ট আমরা ডিসকাস করে নেবো। তাহলে আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। চলো, হ্যাঁ গুড স্যার নাইট ঠিক স্যার। আছে, ওকে, গুড গুড নাইট, নাইট থ্যাংক স্যার। গুড নাইট। এই নাও, যদি এই কানেরটা পরতে চাও তো পরতে পারো, চুলের আড়ালে দেখা যায় না কোন কানের রং উঠেছে না উঠেছে। সকালবেলা ক্লাস হয়েছিল ঠিক মতন? খেয়ে দিয়ে কি করবি এখন?
না রে মিষ্ট ভালোই বোঝা যাচ্ছে। তাহলে কানের দুলটা নিয়ে রাখলাম তাহলে সব কানের দুলেরই আসতে হবে কারণ কানের দুল ঘামে। 9টার পরে আচ্ছা আমি তাহলে কোনটা নেবো ফাইনাল করে নিই। বলছি গেটে তালা ফালা দিয়ে দরজা ফরজা দিয়ে তারপরে তুমি আমার একটা কানের দুল বাবু হ্যাঁ